শেখ হাসিনা নিজে সেদিন বললেন, স্বীকার করলেন, আওয়ামী লীগের মানুষ অনেকে বিএনপিকে ভোট দিয়েছিল জামায়াতকে রুখতে। যে কারণে জামায়াত ক্ষমতার বাইরে। এবং বিএনপি ক্ষমতায় আসার পেছনে আওয়ামী লীগের যে একটা প্রচ্ছন্ন ভূমিকা ছিল, সেটা তিনি কিন্তু এই প্রকাশ্যে বললেন। এক। দ্বিতীয়ত হচ্ছে তিনি এই সঙ্গে বেশ কিছু দাবি-দাওয়া জানালেন তারেক রহমান সরকারের কাছে। তার ১ম দাবি হচ্ছে যে জেলে যে সমস্ত নেতা আটক আছেন তাদেরকে মুক্তি দেওয়া এবং যেটা ইউনূস সরকার অবৈধভাবে তাদের গ্রেপ্তার করেছিল, নেতা, সাংবাদিক প্রত্যেককে মুক্তি দেওয়া বা সামাজিক কর্মী, সাংস্কৃতিক কর্মী যারা আটক আছে। এবং একই সঙ্গে তিনি এটাও দাবি করেছিলেন যে আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা, অর্থাৎ তিনি চাইছেন যে আওয়ামী লীগ যে আ সহযোগিতাটা করেছিল সামান্য হলেও, বিএনপির একার পক্ষে এতটা জামায়াতকে রোখা সম্ভব ছিল না। যদি না আওয়ামী লীগ সমর্থন করত। আসসালামু আলাইকুম, আমি আতিক রহমান পুনিয়া। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে পুনিয়ার খোঁজ, পুনিয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নিয়মিত আয়োজন আলাপচারিত অনুষ্ঠান খোঁজ খবরে আমাদের আজকের অতিথি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সবার পরিচিত মুখ এবং আমাদের নিয়মিত আলোচক, রাজনৈতিক বিশ্লেষক এবং দুই বাংলার অন্য খ্যাতিমান সাংবাদিক, দিল্লি প্রেস ক্লাবের সাবেক সভাপতি গৌতম লাহিড়ী। দাদা নমস্কার, নিশ্চয়ই ভালো আছেন। আবারও দেখা হলো আপনার সাথে। নতুনদা, আমরা অনেকগুলো ইস্যু গত প্রায় সপ্তাহখানেক ধরে জমে আছে আপনার বিশ্লেষণ জানার অপেক্ষায়। আমি প্রথমে যে সাবজেক্টটা দিতে চাই সেটা হচ্ছে ওসমান হাদি, বাংলাদেশের রাজনীতিবিদ ওসমান হাদি। বাংলাদেশের নির্বাচনী তফসিল ঘোষণার পরদিনই তিনি নির্মমভাবে ঢাকায় নিহত হয়েছিলেন। তার হত্যার কাণ্ডে অভিযুক্ত দুজন গ্রেফতার হয়েছে ইন্ডিয়াতে এবং তাদের মধ্যে থেকে তাদেরকে যে পাঠিয়েছিল ইন্ডিয়া বলা হচ্ছে সে ফিলিপ সেনাল, সেও গ্রেফতার হয়েছে। এবং সবশেষ দেখলাম যে এই সপ্তাহে তাদেরকে কলকাতা থেকে আরো বিস্তারিত ইন্টিগ্রেশনের জন্য তাদেরকে নেওয়া হয়েছে দিল্লিতে। বাংলাদেশে কিছু ডেভেলপমেন্ট আছে। ডেভেলপমেন্ট হচ্ছে বাংলাদেশে এই ওসমান হাদি হত্যাকাণ্ডের পরে যেসব তুলকালাম কাণ্ড হয়েছে এবং যারা খুব সোচ্চার ছিল, এই গ্রুপটা এখন অনেকটা চুপ। মানে যদি বলি এনসিপি, ইনকিলাব মঞ্চ, জামাতে ইসলামী, তারা তুলকালাম কাণ্ড করেছে। প্রথম আলো, ডেইলি স্টার ভাঙা হয়েছে। আওয়ামী লীগের দিকে অভিযোগ উঠেছে, ইন্ডিয়ার দিকে তারা অভিযোগ করেছে। সেই গ্রুপটা এখন চুপচাপ, বরঞ্চ এনসিপির প্রধান নাহিদ ইসলাম বলেছেন ডিপ স্টেট ওসমান হাদিকে হত্যা করেছে। সেই ডিপ স্টেট বলতে আমরা বাংলাদেশে বুঝি আমেরিকান থিঙ্ক ট্যাঙ্ক বা আমেরিকান শক্তিশালী বডি। ওসমান হাদি দুজন যে ভারতে গ্রেপ্তার হলো, আমি সন্দেহ করছি গত 1-2 সপ্তাহ ধরে কোন একটা ব্রেকিং নিউজ ইন্ডিয়া থেকে আসে কিনা, সত্যিকার অর্থে এতে কারা জড়িত। আর এই যে ডিপ স্টেটের প্রসঙ্গ এখন উঠে আসলো, তাদেরকে দিল্লিতে নেওয়া হলো, এর পেছনে কি বড় কোনো ঘটনা জড়িত, আন্তর্জাতিক বা আমাদের এই রিজনের কোনো বিষয় জড়িত আছে? আপনার কাছে কি ডেভেলপমেন্ট আছে এইটা দিয়ে আজকে আলোচনা শুরু করতে চাই। ধন্যবাদ। প্রথমেই আমি কতগুলো তথ্য বলি। তথ্যটা হচ্ছে যে কলকাতার আদালতে আমাদের যে জাতীয় গোয়েন্দা সংস্থা, যেটাকে বলা হয় ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সি, তারা এই মামলায় যুক্ত হতে চেয়ে আবেদন করেছিল এবং বিধাননগরের সেই আদালত সেটা মঞ্জুর করে এবং তাদের বিরুদ্ধে আনলফুল প্রিভেনশন অফ আনলফুল অ্যাক্টিভিটিস অ্যাক্ট, এই ধারা অনুসারে তাদের উপর অভিযোগ দায়ের করা হয় এবং এই দায়েরার অভিযোগটা হচ্ছে যে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার, যে কারণে তাদের চট করে খুব তাড়াতাড়ি জামিন পাওয়া। এখন তারা দিল্লিতে আছেন, 11 দিনের কাস্টডিতে আছেন। 11 দিন পর আবার তাদের আদালতে তোলা হবে এবং তোলার পর তখন আমার মনে হয় যেটা হয়েছে যে দিল্লিতে, কলকাতাতে অনেকটা বেশি খোলামেলা জায়গা, যেখানে সাংবাদিকরা তাকে প্রশ্ন করার সুযোগ পেয়েছিল এবং তাতে প্রথম দিকেই সে বলে ফেলেছিল যে আমরা যেটা সকলেই জানি যে বিএনপি এবং জামায়াত। পরবর্তীকালে সে বিএনপিটা উজ্জ হয়ে জামায়াত জড়িততেই ভারতের সংবাদপত্রেও ছাপা হয়েছে তার বক্তব্য। তারপরে তাকে দিল্লি নিয়ে আসার পর এখানে এত গোপনীয়ভাবে রাখা হয়েছে, তদন্ত চলছে। এবং এটার একটা মূল কারণ হচ্ছে নিশ্চিতভাবে তার ব্যাকগ্রাউন্ডটা যদি দেখেন, ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে যে বাংলাদেশের ডিজিএফআই এর প্রধান, নবনিযুক্ত প্রধান, তিনি সস্ত্রীক ভারতে এসেছিলেন
এখানে এসে গোয়েন্দা প্রধানদের সঙ্গে আলোচনা করেছিলেন, যেটার একটা প্রথমে বিবৃতি দেওয়া হয়েছিল ডিজিএফআই থেকে, পরে বিবৃতিটা উইথড্র করে দেওয়া হয়। সেটাতে বলা হয়েছিল যে এই হাদি হত্যাকারী বলে যাদের বলা হচ্ছে তাদের গ্রেপ্তারের মূল কারণ হচ্ছে যে ডিজিএফআই এর সফরের পরেই হয়েছে, অর্থাৎ দুই দেশের গোয়েন্দা সংস্থার মধ্যে কোনো একটা মত বিনিময় হয়েছে, যে মত বিনিময়ের কারণে আরো গভীর তদন্ত করা দরকার। এবং তদন্ত করার এখন নাহিদ ইসলাম তো, আমরা তো আগে তো জানতাম যে তাদের যে আন্দোলন সেটাই তো ডিপ স্টেট দ্বারা তারা পরিচালিত ছিল, এবং যে নিজেও সেটা সে অনেক সাক্ষাৎকারেও বলেছে যে জুলাই মাসের প্রথম থেকেই আমরা জানি যে শেখ হাসিনা সরে যাবে এবং আমরা একটা ক্যাবিনেট তৈরি করবো, ক্যাবিনেটও প্রায় ঠিক করবে, এমন ইন্টারভিউ দিয়েছে, ইন্টারভিউ রয়েছে পরিষ্কার, আমার কাছে তার কপিও আছে। ইনফ্যাক্ট আমি যে বই লিখছি তাতে উল্লেখও করবো। ফলে নাহিদ ইসলামের এখন হঠাৎ নিজেকে ডিপ স্টেট থেকে সরিয়ে আনার ব্যাপারটা রহস্যজনক। আমি জানি না, সেই হয়তো এই ব্যাপারটাতে যারা জড়িত ছিল, কারা জড়িত ছিল, একটা প্রাথমিক অনুমান করা যায় কোনো না ভাবে নির্বাচনকে যদি পিছিয়ে দেওয়া যেত। এবং আমেরিকা তো চাইছিল নির্বাচন হোক, আমেরিকা তো চাইনি নির্বাচন পিছিয়ে যাক। তো ফলে এবং ভারতও চাইছিল নির্বাচন হোক যত দ্রুত সম্ভব, বাংলাদেশের মানুষ নির্বাচিত করুক, সেই নির্বাচন যাই যতটাই প্রশ্নবিদ্ধ হোক না কেন অতীতের মতো। তো এখন সেই নির্বাচনের সরকার আসার পর এই তদন্তটা হওয়া জরুরি, এই কারণে যে আরো বড় কোনো ষড়যন্ত্র কথা এরা, আরো কোনো গভীর নীল নকশার কথা এরা জানে কি জানে না। আপনি ইসলামিক ফ্রন্টে চুপ হওয়ার কথা বলেছেন, আমি একটা তাদের একটা বিবৃতি কিছুদিন আগে পেয়েছি, এবং সেই বিবৃতিতে তারা তারেক রহমান সরকারের কাছে তারা দাবি করেছে বেশ একটা সময়সীমা দিয়ে, যে এই সময়ের মধ্যে হাদি হত্যাকারীকে ঢাকায় বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে এবং তাদের জন্য দোষী তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে, তা নাহলে তারা আবার রাস্তায় আন্দোলনে নামবে। এরকম একটা বিবৃতি পেয়েছিলাম। তারপরে সত্যি আপনি যেটা বলছেন আর কোনো উচ্চবাচ্য নেই। ফলে এটা রহস্যে ঘেরা এখনো রয়েছে। এখনো যেহেতু আমাদের ভারতের গোয়েন্দা সংস্থা যখন আদালতে তুলবে, তারপরে নিয়ম অনুসারে তারা একটা প্রেস বিবৃতি দেয়। ফলে সেই বিবৃতি অনুসারে এবং দিল্লির যে আদালতে তোলা হয়েছিল কলকাতা থেকে নিয়ে এসে, সেটা প্রায় অনেকটাই লোকচক্ষুর বা বলতে পারেন আড়ালে, যে কারণে সাংবাদিকরা তার খোঁজ পায়নি। যদিও সাংবাদিকরা চেষ্টা করছে জানার, এবং গভীর ষড়যন্ত্র কোনো আছে কিনা, তার পেছনে ভারতের কোনো কারা কেউ মদদ দিয়েছিল কিনা, তারা কোনো একটা যোগ আছে কিনা, এই যে আসলে সন্ত্রাসবাদীদের বা জঙ্গিদের কোনো সীমান্ত হয় না, তাদের পাসপোর্ট নিয়ে আসতে হয় না, পাসপোর্ট নিয়ে বা ভিসা নিয়ে আসতে হয় সাধারণ মানুষকে। জঙ্গিরা যেমন করেই হোক সীমান্ত পেরিয়ে যেখানেই হোক তারা চলে যেতে পারে, সেটা আফগানিস্তান হোক, পাকিস্তান হোক, কিংবা ভারতে হোক, কিংবা বাংলাদেশে হোক। জঙ্গিদের আনাগোনাটা অবাধ, তারা কখনো ধরা পড়ে, কখনো ধরা পড়ে না। ফলে এইটা সবসময় হয়, যে দেশে যেতে চায় সেখানে কোনো একটা নিশ্চয়ই তাদের কোনো সাপোর্ট বেস হয়তো আছে। সেই সাপোর্ট বেসটা এখানে তো একটা সময় আমরা জানতাম না যে বাংলাদেশের হিজবুত মুজাহিদ্দিন বাংলাদেশ বলে যে গ্রুপটা ছিল, সেই গ্রুপটা ভারতে সক্রিয় ছিল, এবং এগুলো সবসময় সক্রিয় ওঠে ভারতের যখন নির্বাচন হয়। ২০২১ সালের আগেও কিন্তু খাগড়াগড়ে একটা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, ধরা ছিল, তাতে অনেককে গ্রেপ্তার করা হয়েছিল। আ এখনো পশ্চিমবঙ্গে নির্বাচন আছে। সুতরাং এই সময় আরো কোনো বড় ষড়যন্ত্র কোনো কিছু রয়েছে কি নেই, সে বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য আমার মনে হয় একটা তদন্ত চলছে। তবে স্পষ্ট কিছু আ আমি এখনো জানি না যে এটা নির্দিষ্টভাবে তারা কাউকে দায়ী করেছে কিনা। শুধু কলকাতার ওই বয়ানটুই যতটুকু জানি। প্রথমে আওয়ামী লীগ প্রসঙ্গ, আওয়ামী লীগ আপাত দৃষ্টিতে বাংলাদেশে মনে হচ্ছে কোণঠাসা, ইলেকট্রিক এবং হতাশ। হতাশ এই অর্থে আওয়ামী লীগের বাংলাদেশে যাদের সঙ্গে আমাদের কথা হয়, বাংলাদেশে তো প্রচুর আওয়ামী লীগ কর্মী সমর্থক আছে, তারা হতাশ হচ্ছে তাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা ছিল তারা আরামায়েশে আছে, এবং রুট লেভেলের মানুষজন সাংঘাতিক রকম অত্যাচারে নিয়োজিত। তারা তাদের আবেগ দেখাতে যায়, তারা বিজয় দিবসে, স্বাধীনতা দিবসে তারা জয় বাংলা স্লোগান দিয়েছে, এমন এমন মানুষ স্লোগান দিয়েছে, ৩ বাচ্চা নিয়ে গিয়ে স্লোগান দিয়েছে, তারা জেলে, এখন তারা সন্ত্রাস বিরোধী আইনের জেলে, যেটা খুব কঠিন আইন। সে অবস্থায় আওয়ামী লীগের অনেকটা মোহভ্রষ্টের মতো অবস্থা, যে আওয়ামী লীগ জামাত যেন ক্ষমতায় না যায় বা জামাত থেকে বাঁচতে তারা বিএনপিকে অনেকেই ভোট দিয়েছে যারা সেন্টারে গিয়েছে, কিন্তু এখন তারা বলছে যে বিএনপিকে ভোট দিয়ে আসলে কি লাভ হলো। আমি জানতে চাই যে আমরা বাংলাদেশ থেকে
শুনতে পাচ্ছি অসমর্থিত সূত্রে ইভেন সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু মেইনস্ট্রিম মিডিয়া যে আওয়ামী লীগের নেতৃত্বে একটা সাফল হচ্ছে, সাফল রিসাফল বলতে যে শেখ হাসিনা থাকছেন, বাট সজীবাদের জয় মুখপাত্র বা এই ধরনের কিছু বিষয় টিষয় হচ্ছে এই সার্বিক পরিস্থিতিতে। এবং দেশের ভিতরে দেখা যাচ্ছে যে জয় বাংলা বলা যাবে না, শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানানো যাবে না, আওয়ামী লীগের মিছিল তো দূরের কথা, মিছিল করার চেষ্টা করলেও গ্রেফতার করা হচ্ছে, স্বাধীনতা দিবসও হয়েছে। এই সব মিলিয়ে কি আওয়ামী লীগের কোনো পরিবর্তন আসছে বলে মনে করছেন আপনি? না, কোনো পরিবর্তনের কথা অন্তত আমার জানা নেই। আমি যেটা জানি সেটা হচ্ছে বঙ্গবন্ধুর জন্মদিনে আ শেখ হাসিনা সহ একটি নেতৃবৃন্দ, সর্বোচ্চ নেতৃবৃন্দ যারা, তারা বাংলাদেশের আওয়ামী লীগ সমর্থকদের আ কাছে একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছিলেন। সেটা কয়েক লক্ষ মানুষ সেটা শুনেছেন এবং সেইখানে যে নেতৃবৃন্দ যারা বলেছেন, তাদের সেই পুরনো নেতৃবৃন্দরাই ছিলেন। সেই ওবেদুল কাদের, এই নানক, জাহাঙ্গীর কবির নানক, আপনি আর যাদের প্রেসিডিয়াম সদস্য হিসেবে জানেন, তাদের অনেকেই উপস্থিত ছিল। ছাত্রলীগের সভাপতি, ছাত্রলীগের সাধারণ সম্পাদক তারাই ছিল। অর্থাৎ সেই টিমটাই কিন্তু সেদিন আমি বলব প্রকাশ্যে অর্থাৎ ফেসবুকের মাধ্যমে তারা কিন্তু বাংলাদেশের আওয়ামী লীগ কর্মী সমর্থকদের কাছে উপস্থিত হলেন এবং তার নিচে যে আ এই চলাকালীন আমি সেই ৫ ঘন্টার সভা, ৫ ঘন্টা ব্যাপী। তার সর্বশেষে ২৫ থেকে ৩০ মিনিটের কাছাকাছি শেখ হাসিনা নিজে ভাষণ দিয়েছেন। কিন্তু সেই সময় তলায় যে সমস্ত কমেন্ট গুলো এসেছে তার ৯০% কিন্তু কমেন্ট ছিল কিন্তু যে শেখ হাসিনার পক্ষে, শেখ হাসিনার বিপক্ষে নয়। কেউ বললেন যে নেতৃত্ব গঠন ইত্যাদি হওয়া উচিত বা reshuffle যেটা বলছেন সেটা হওয়া উচিত ইত্যাদি। কিন্তু সেই সংখ্যাটা খুব বেশি নয়। কিন্তু যেটা শেখ হাসিনা যেটা বলেছিলেন এই ১ম যেটা বাংলাদেশে যেহেতু খবর ছাপা হয় না শেখ হাসিনার, তিনি বলেছিলেন যে তিনি ১ম প্রকাশ্যে বললেন, আপনি যেটা শুরুতে বলেছিলেন আওয়ামী লীগের অনেকে ভোট দিয়েছে বিএনপিকে। এটা বাংলাদেশে তো সকলেই জানে। আমি নিজেও ফোন পেতাম। যে অনেক জায়গা থেকে ময়মনসিংহ থেকে নেতারা ফোন করে আমাকে জানিয়েছেন, "দাদা জামায়াতকে রুখে দিলাম। আমরা ভোট দিয়েছি সবাই আওয়ামী লীগ এই বিএনপিকে।" তিনি চাইছেন তার একটা প্রতিদান। প্রতিদানটা কি? প্রতিদানটা হচ্ছে রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হোক। কারণ এই যে অনেকের আকাঙ্খা যেটা মনে হচ্ছে, ধরুন আজকে যদি একটা নেতৃত্ব নতুন কাঠামো তৈরিও হয়, তারা কাজ করবে কি করে? কারণ কাজ করলেই তো আপনিই তো বলছেন তাদের জেলে পড়া হচ্ছে। তাদের বয় বাংলা স্লোগান দিলে জেলে পড়া হচ্ছে। বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে জেলে পড়া হচ্ছে। সুতরাং পরিবেশটা যে খুব বদলে গেছে তা হয়তো নয়। এর একটা বড় কারণ যে পুলিশ এবং শৃঙ্খলা রক্ষা বাহিনীর মধ্যে এখনো আমার মতে জামায়াতের প্রভাব বেশি। সেটা সম্পূর্ণ এখনো ভাবে কিন্তু তার কিন্তু শুদ্ধিকরণ যদি বলেন তাহলে শুদ্ধিকরণ হয়নি। কিন্তু নিরপেক্ষ আ মানে আমলা, নিরপেক্ষ পুলিশ প্রশাসক তারা কিন্তু এখন তারা একটা নির্দিষ্ট আদর্শে বিশ্বাসী এরকম। বহু জায়গায় বহু থানায় দায়িত্ব আছে যারা, তারা কিন্তু নিজেরা সবসময় প্রধানমন্ত্রী নির্দেশ দিচ্ছেন গ্রেফতার করতে। এটা কথা কেউ বলেনি এখনো, শুনিনি। কিন্তু স্থানীয় স্তরে এই ঘটনাগুলো হচ্ছে, অতি উৎসাহী হচ্ছে। তারা ভাবছেন যে একটা কথা আছে না? রাজা যত করে মানে তার যে যারা সঙ্গী সাথী তারা আরো বেশি দেখাতে চায় রাজার প্রতি আনুগত্য। সেইরকম আরকি। আনুগত্য দেখাতে গিয়ে অনেকে উৎসাহী করছে। কিন্তু একটা মিশ্র এটা থেকে বোঝা যায় তারেক রহমান সরকার একটা অভ্যন্তরীণ একটা চ্যালেঞ্জের মুখে আছে। দেখুন কয়েকদিন আগে তো বঙ্গবন্ধুর ছবিওয়ালা যে টাকা যেটা নিষিদ্ধ করেছিল ইউনূস সেটা তো চালু হলো। তাই না? ফলে একদিকে বঙ্গবন্ধুর নামে স্লোগান দিলে, জয় বাংলা দিলে গ্রেপ্তার হচ্ছে, আবার বঙ্গবন্ধুর নামে স্মৃতি যেগুলো সেগুলো খুব সামান্য হলেও কিন্তু এই টাকাটা যে প্রকাশ হলো এটা তো তারেক রহমান সাহেবের অনুমতি ছাড়া সম্ভব ছিল না। তাই না? ফলে এই যে মিশ্র প্রতিক্রিয়া আমার মনে হয় এখনো একটু সময় লাগবে পরিস্থিতি স্বাভাবিক হতে। কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ড আওয়ামী লীগ যদি করতে না পারে তাহলে সেই আপনি পার্টি তৈরি করুন, গঠন করুন। সেদিনের যে সভা, সেই সভায় কিন্তু আপনার জয় বা পুতুল কাউকে দেখেননি। তারা কিন্তু কেউ ছিল না। অন্যরা অনেকেই ছিল। প্রেসিডিয়াম সদস্যদের অনেকেই ছিল এবং আমি মানে যেহেতু অত্যন্ত ৫ ঘন্টা ব্যাপী দীর্ঘ সভা, পুরোটা ৫ ঘন্টা আমার পক্ষে আমি শেষে অপেক্ষা করছিলাম শেখ হাসিনার বক্তব্যই শোনার জন্য। কিন্তু আমি ওবেদুল কাদের, জাহাঙ্গীর কবির নানক, সিরিয়ান নেতা তাদের অনেক বক্তব্য আমি শুনলাম আরকি। অর্থাৎ আমার কাছে মনে হয়েছে সেই শেখ হাসিনা সেই পার্টি নেতৃত্বকেই কিন্তু আবার সামনে আনলেন।
মানে নতুন বলতে আপনি যদি বলেন যে হ্যাঁ, যুব নেতা যারা তারা উপস্থিত ছিলেন। ভবিষ্যতে তারাই হবে তো দলের কাণ্ডারি। কিন্তু সেটার কোনো সিদ্ধান্ত নিয়ে লাভ নেই কোনো। এই মুহূর্তে দরকার তৃণমূল স্তরে আম আওয়ামী লীগের নেতাদের যেটা নির্দেশ সেটা হচ্ছে তারা যেন তৃণমূল স্তরে কর্মীদের সঙ্গে একটা যোগাযোগ রাখেন। একসময় যখন ক্ষমতায় ছিলেন তখন অনেক অভিযোগ ছিল এই নেতাদের পাওয়াই যেত না। কর্মীরাই পেতেন না। ফলে এখন কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং যারা আমি জানি এটা কিন্তু করছেন, অনেকেই করছেন। কিছুটা শারীরিক অসুস্থতার কারণে ওবায়দুল কাদের করতে পারেননি। কিন্তু তিনিও এখন সুস্থ হয়ে গিয়েছেন। সেদিন ভাষণও দিয়েছেন। ফলে তাকে নিয়ে যে জল্পনা ছিল তিনি অসুস্থ, সেটারও একটা বিভ্রান্তি দূর হয়েছে এবং সকলেই সুস্থ সবল আছেন। মানসিকভাবে চিন্তা করছেন। কেউ তারা বাংলাদেশকে ভুলে যাননি। এখানে এই ধারণাটা একটা দেওয়া হয় তারা খুব নিরাপদে আ এবং আরামদায়কভাবে আছেন। আরাম আমি জানি না যে কারাগারে থাকাটা যদি কারোর কাছে আরামদায়ক, আপনি দেশ ছেড়ে বাইরে আছেন সেটা যতটাই আরামদায়ক হোক সেটা আরামদায়ক নয়। তাদের মনের শান্তি থাকে না। আমি মনে করি না সকলেই এটা যে একটা ভ্রান্ত ধারণা যাদেরকে রাজপ্রাসাদে সবাই রয়েছেন, এটা সম্পূর্ণ ভুল ধারণা। ভুল ধারণা এই কারণে আমি বলছি, তারা যদি করতে পারতেন অন্যরা তো ৫ তারা হোটেলে মিটিং করতে পারতেন। ৫ তারা হোটেলে তারা সাংবাদিক বৈঠক করতে পারতেন। বিশেষ তারা ব্যয় করতে পারবেন না বলে ভারতের জাতীয় প্রেস ক্লাবে একটা ইন্টারেকশন এর আয়োজন করেছে। কারণ সেখানে খরচা কম। খরচা কম মানে ১/১০ খরচা বাইরে কোনো ৫ তারা হোটেলের থেকে। তারা তো ইচ্ছা করলে তাদেরকে সাংবাদিকরা আরো খুশি হতো ভারতীয় সাংবাদিকরা। যদি কোনো ৫ তারা হোটেলে তাদের আয়োজন করা হতো। কোনো ইফতার হয়নি। আরেকবার ক্লারিফাই করে দিই, কোনো ইফতার হয়নি। কারণ ইফতার প্রেস ক্লাবে হয় না। রাত্রি ৮ টার সময় ইফতার হয় না। ইফতার ছিল ৬:২৯ সেদিন। উনারা এসেছিলেন প্রায় কেউ ৮:৩০ টায় এসেছিলেন। আর কিছু সাংবাদিক তো রাত ১০ টায় এসেছিলেন। ফলে অনেকে বুঝতে পারেননি। এনিওয়ে যেটা মোদ্দা কথা আমি এক কথায় বলব যে আওয়ামী লীগকে সত্যি আরো বেশ কিছুদিন অধৈর্য হয়ে পড়ছেন অনেকে, এটা স্বাভাবিক। কিন্তু মনে হয়েছে যে আমার আরেকটা বড় কারণ হয়তো আওয়ামী লীগ প্রসঙ্গে একটা আলোচনা হবে ভারত এবং বাংলাদেশের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে। বিশেষ করে যখন অজিত ডোভালের সঙ্গে বৈঠক হবে খলিলুর রহমানের এবং বিভিন্ন আলোচনার মধ্যে আওয়ামী লীগের প্রত্যাবর্তন বিষয়টা থাকতে পারে। এই কারণেই থাকতে পারে যে ভারত মনে করে যে বাংলাদেশের রাজনীতিতে ইনক্লুসিভ রাজনীতি হওয়া উচিত। দ্বিতীয়ত ভারতের কাছে বিপদ হচ্ছে যেটা সেটা জামায়াত যাতে কোনোভাবে ক্ষমতার কাছাকাছি না যায়, তাদের চাপে যেন তারেক রহমান সরকার না পড়ে। তাদের চাপে না পড়তে গেলে তাদের কিন্তু তৃণমূল স্তরে সহযোগিতা দরকার আওয়ামী লীগের। এটা হয়তো বোঝানো হতে পারে। এখন তার ফল কি হবে না হবে সিদ্ধান্তটা তারেক রহমান সরকারের। কিন্তু আমরা এই দূর থেকে এটা মনে করি তারেক রহমান সরকারের পক্ষেও খুব স্বস্তি হবে যদি তারা আওয়ামী লীগকে একটা এই মুহূর্তে সরাসরি রাজনীতি করতে না দিলেও নিষেধাজ্ঞা তুলে দিয়ে তাদের ঘরে ফেরার যদি অন্তত একটা ব্যবস্থা করতে পারে। আমি খলিল রহমানের ইস্যুটা যেতাম। খলিল রহমান তো সফরে যাচ্ছেন। আপনি নিজেই তুললেন প্রসঙ্গটা যে আওয়ামী লীগ প্রসঙ্গে আলাপ হতে পারে। অনেকেই বলছেন মানে যারা এখন ফিল্ডে, আমি জানি না ভেতরে কি ফিল্ডে এনসিপিরা বিএনপি সরকারের সমালোচনা করে, তারা এমনও বলে যে তারেক রহমান ভারতের সঙ্গে মুচলেকা দিয়ে এসছে। আদতে ভারত বাংলাদেশ সম্পর্ক ডেভেলপ করেছে, আমরা দেখতেই পাচ্ছি। সেই ডেভেলপমেন্টটা কি এরকম মুচলেকা বোঝানো হচ্ছে নাকি ভেতরে আরো কোনো বিশেষ আন্ডারস্ট্যান্ডিং আছে? দেখুন আমি দেখেছি বাংলাদেশের নেতারা তারা সবথেকে আগে অপমান করেন বাংলাদেশের জনতাকে। যেই ক্ষমতায় আসেন, যেই ভারতের সঙ্গে কোনো চুক্তি করুন বা যাই করুন সেটা হচ্ছে মুচলেকা অথবা আত্মসমর্পণ। কেউ বলতে পারবে না যে কোনটায় আত্মসমর্পণ হলো। কোনো একটা উদাহরণ আজ পর্যন্ত কেউ দেননি আত্মসমর্পণ করেছেন। কোনো একটা উদাহরণ দিন। আমি তো বলি শেখ হাসিনা যে স্থল সীমান্তে চুক্তি করেছিলেন তাতে ভারতের থেকে তিনি ১০,০০০ একর জমি ছিনিয়ে নিয়েছেন। ফলে বাংলাদেশের মানচিত্র নতুনভাবে তৈরি হয়েছে। বর্ধিত বাংলাদেশ। আর ভারতের হচ্ছে খণ্ডিত পশ্চিমবঙ্গ। কারণ ১০,০০০ একর জমি পেয়েছে বাংলাদেশ। যতগুলো ছিটমহলের মধ্যে বেশিরভাগ ছিটমহল বাংলাদেশের, ভারতে কম। সমুদ্র সীমানায় ভারতের থেকে ছিনিয়ে নিয়েছেন অনেকটা জায়গা এবং তার কূটনৈতিক জয় ছিল। কিন্তু সেটা আওয়ামী লীগও প্রচার করেনি, করতে পারেনি। আওয়ামী লীগও বোঝাতে পারেনি মানুষ। কিন্তু সবসময় বলা হয়েছে ভারতের কাছে আত্মসমর্পণ।
এখন তারেক রহমান সরকার নিকটতম প্রতিবেশী, আপনার পাশের বাড়ির যিনি থাকেন, তার সঙ্গে কি আপনি প্রতিদিন ঝগড়া, আপনি যেখানেই থাকুন, যে বাড়িতেই থাকুন, যে গ্রামেই থাকুন, প্রতিবেশীর সঙ্গে রোজ আপনি ঝগড়া করে কি শান্তিতে থাকতে পারবেন? থাকা তো সম্ভব নয়। আপনাকে তো একটা প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে। কারণ প্রতিবেশীকে তো আপনি বদলাতে পারছেন না। আপনি বদলে ভারতের জায়গায় তো পাকিস্তান আনতে পারছেন না কোনোভাবেই, তাই না? যে তার সঙ্গে নাকি চীন আনতে পারবেন। ২,০০০ কিলোমিটার দূরে বেজিং। নিকটতম যেটা প্রায় হাঁটা পথে ঢোকা যায় যে দেশে, সেই দেশের সঙ্গে সম্পর্ক তো স্বাভাবিক রাখতে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আমি অনেক জায়গায় বলেছি, আবারও বলছি, তারেক রহমান সরকার ক্ষমতায় আসার পর ১ম ১ মাসে সীমান্তে একটাও হত্যা ঘটেনি। কারণ দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে একটা সমঝোতা গড়ে উঠেছে, এবং যে সমঝোতাটা ইউনূস আমলে ছিল না। কারণ ইউনূস তো ভারতের আভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করতেন, ভারতে হস্তক্ষেপ করতেন। তিনি সোলার সিস্টেম নিয়ে কথা বলতেন, তাই না? তাতে সেগুলো সরাসরি তো ভারতের হস্তক্ষেপ। ভারত যে তাকে ছেড়ে দিয়েছে কিছু বলেনি, এটা ভারতের মহানুভবতা। কিন্তু সেই মহানুভবতাকে যেন দুর্বলতা না ভাবিত। আমি সেই কারণেই বলছি যে, যে সম্পর্কটা এখন তিনি আসবেন, তখন সবথেকে বড় একটা বড় জিনিস আছে, সেটা হচ্ছে খলিলুর রহমান বোধহয় ৩৭ বছর পরে তিনি জাতিসংঘের সভাপতিত্ব করার পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার বিরুদ্ধে সম্ভবত আ প্যালেস্টাইন ছিল ক্যান্ডিডেট। প্যালেস্টাইন উইথড্র করে নেওয়ার পর সাইপ্রাস একমাত্র প্রতিনিধি। সাইপ্রাস আপনি জানেন একজন নেটো সমর্থক দেশ। ফলে এখানে ভারতের সহযোগিতা দরকার, বা তৃতীয় বিশ্ব যেটা ভারতের সঙ্গে আছে। ভারত নিজেকে বলে গ্লোবাল সাউথ এর আ তারা নেতৃত্ব দেন, তারা সমন্বয় করেন। গ্লোবাল সাউথ এর এই এত বিশাল সংখ্যক দেশ যদি বাংলাদেশের পাশে দাঁড়ায়, ফলে খলিলুর রহমান জাতীয় জাতিসংঘে সভাপতির পদ অলংকৃত করতে পারেন। ফলে তার এই আলোচনা সেই প্রসঙ্গে একটি থাকবে। এছাড়া দ্বিপাক্ষিক বিষয়। দ্বিপাক্ষিক বিষয়ের মধ্যে সবথেকে আগে জরুরি সেটা হচ্ছে গঙ্গার পানি চুক্তি বন্টন, যে চুক্তি সেটার মেয়াদ এই বছরই শেষ। তার পুনর্নবীকরণ, যেটা শেখ হাসিনা করেছিলেন তখন এই বিএনপিই বলেছিল যে দেশকে বিকিয়ে দিয়েছে। এখন দেখা যাক তারেক রহমানের সময় সেই চুক্তিটাই পুনর্নবীকরণ হয় কিনা। অর্থাৎ ১ কিউসেক পানিও অতিরিক্ত হয় কিনা এটা আমরা দেখব। সেটা সম্ভব নয়। হবে না হয়তো। এখন পানির মাপজোক চলছে। তৃতীয়ত সবথেকে বেশি জরুরি সেটা হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশ যে জ্বালানি সংকটে রয়েছে, বিদ্যুৎ এবং জ্বালানি, সেক্ষেত্রে ভারতের সহযোগিতা প্রয়োজন। জ্বালানি যাচ্ছে ৫,০০০ টন, কিন্তু সেটা যথেষ্ট নয়। সেটা ৫০,০০০ টনে উন্নীত করা যায় কিনা, পর্যায়ক্রমে বাড়ানো যায় কিনা সে বিষয়ে আলোচনা হবে। কারণ তার আলোচনা পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ছাড়াও ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল, এছাড়া পেট্রোলিয়াম মন্ত্রী হারদীপ পুরী এবং বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল আপাতত ঠিক হয়ে আছে। হয়তো কিছু সুশীল সমাজের সঙ্গেও তিনি দেখা করতে পারেন। খুব ঠাসা প্রোগ্রাম থাকবে তার, এবং তার সঙ্গে আসছেন হুমায়ুন কবির, যিনি পররাষ্ট্র উপদেষ্টা, এবং তিনি অতীতে ২০১৮ এর আগে তিনি ভারতে এসেছিলেন। তার সঙ্গে ভারতের একটা তিনি ভারত জানেন এবং বোঝেন। ভারতীয় সাংবাদিকদের সঙ্গে তার ঘনিষ্ঠতা ছিল। আমি এখন আছে কিনা জানি না। আ একসময় তো আমার সঙ্গে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। নিয়মিত উনি প্রায় ক্ষোভ প্রকাশ করতেন আমার বিরুদ্ধে। যে আমি কেন ভারতকে বোঝাতে পারছি না যে আওয়ামী লীগকে ছেড়ে বিএনপিকে সমর্থন করতে। যদি উনার মনে থাকে, নিশ্চয়ই মনে আছে হয়তো। আশা করি দেখা হবে। তো ফলে আ আমার মনে হয় এই সমস্তটা একটা দুদেশের মধ্যে একটা ইতিবাচক সম্পর্ক তৈরি করার একটা চেষ্টা, যেটা স্বাভাবিক, সেটা হবেই। এটা তো এখন তো ধরুন এখনো পর্যন্ত আমরা তারেক রহমান সাহেব ক্ষমতায় আসার পর ভারত বিরোধী এমন কোনো খুব মানে সোচ্চারে কিছু বলতে শুনিনি। এবং দুদিন আগে যে বাংলাদেশ হাই কমিশনে যে জাতীয় দিবস পালিত হলো, সেখানে হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ প্রকাশ্যে বলেছেন যে বাংলাদেশের মাটি ভারত বিরোধী কাজে ব্যবহৃত হতে দেওয়া যাবে না। ফলে এটা একটা শেখ হাসিনা যেরকম করে ঘোষণা করেছিলেন, সেরকম একটা ঘোষণা তারেক রহমান সরকারের। এই ঘোষণাটা আবারও হতে পারে, পুনরায় উচ্চারিত হতে পারে। সেটা দুদেশের সম্পর্ককে আরো উন্নীত করবে। এবং এতটাই না, বাংলাদেশে ভারতের সাংবাদিকদের সঙ্গে মিলিত হওয়ার জন্য তারা জাতীয় প্রেস ক্লাবে কাচ্চি বিরিয়ানি ফেস্টিভ্যাল করেছেন পরের দিনই। ২৬ এ হয়েছে বাংলাদেশ মিশনে, আর ২৭ এ হয়েছে ভারতীয় প্রেস ক্লাবে হয়েছে। সেখানে তিনি এসছেন কাচ্চি বিরিয়ানি উদ্বোধনী করেন, এবং তিনি স্বয়ং চোখে দেখেছেন যে ৪০০-৫০০ সাংবাদিক কাচ্চি বিরিয়ানি নিয়ে প্রায় উদযাপন করছেন উৎসব।
ফলে সব মিলিয়ে পরিস্থিতিটা আমার মনে হয় একটা এখনো দিল্লির আবহাওয়া বেশ মধুর। এখনো উষ্ণতা বাড়েনি। ফলে একটা বসন্তের প্রলাপ, বসন্তের হাওয়া লক্ষ্য করা যাচ্ছে ২ দেশের সম্পর্কে। থ্যাংক ইউ ভেরি মাচ দাদা। অনেক অনেক ধন্যবাদ। অনেক প্রাণবন্ত আলোচনা। আপনার কাছে অনেক তথ্য পেলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।